আজকের ক্লাসে আমরা পড়ব বায়ুর চাপ ও বায়ু প্রবাহ সম্পর্কে। তো বায়ুর চাপ ও বায়ু প্রবাহে তোমাদের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে দেখে নিই। আমরা কি দেখব, চাপটা কি জিনিস, বায়ুর চাপ কি, বায়ুর চাপের সময় দেখব এর মাপক যন্ত্র, একক কি, আর মান কত, বায়ুর চাপের তারতম্যের কারণ দেখব, চাপ বলয়গুলো দেখব, চাপ বলয় কোন স্থানে কি ধরনের চাপ বলয় লক্ষ্য করা যায়, কেন এ ধরনের চাপ বলয়ের সৃষ্টি হয়। এরপর দেখো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ স্থানীয় বায়ুগুলো দেখবো। এগুলো অনেকগুলো আছে, গুলিয়ে যাবে, যাই জন্য এটা টিক্সের সাহায্যে দেখো। যেমন মনে করো তোমার মিস্ট্রাল, মিস্ট্রাল কোন অঞ্চলে দেখা যায়? রোন উপত্যকায়। তো রোন থেকে রোনা মানে কাঁদা। তো যদি কেউ কাঁদে আমরা কি করি? মিষ্টি দিই। তো দেখো রোন, রোনা, মিস্ট্রাল, রোনা থেকে মিষ্টি শব্দটা আসছে। তো এরকমভাবে ট্রিক্সের সাহায্যে দেখবো। তো তোমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো? চাপ বলবো। বোঝা গেছে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে এর চাপ। তো চাপটা কি? যতটি আমার বল প্রয়োগ করছি, চাপ দিচ্ছি, বলা হয় না যে আমি এখানে বল প্রয়োগ করছি, এই জায়গাটার উপর আমি কি করছি? বল প্রয়োগ করছি, মানে চাপ দিচ্ছি এটাকে। এই হলো আমাদের চাপ। বায়ুর চাপ কি? বায়ুর চাপ দেখো সব দিক থেকে বায়ু চাপ দেয়। তো বায়ুর চাপ যে যন্ত্রগুলোর সাহায্যে মাপা হয়, তো বায়ুর চাপ সম্পর্কে যে যন্ত্রগুলো আমরা পড়বো তা হচ্ছে বাত পতাকা, অ্যানিমোমিটার, বিওফোর্ড স্কেল আর নট। বাত পতাকা তবে আমাদের কি করে? বাত পতাকা বায়ুর দিক নির্ণয় করে, দিক নির্ণয়। বাত পতাকা করে দিক নির্ণয়। অ্যানিমোমিটার কি করে? গতিবেগ, বায়ুর গতিবেগ। আর বিওফোর্ড স্কেল, বিওফোর্ড স্কেল কি করে? শক্তিমাত্রা। শক্তিমাত্রা কি দেখলাম? বাত পতাকা দিক নির্ণয় করে, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ, বিওফোর্ড স্কেল শক্তিমাত্রা, আর এটা যে আছে বায়ুর গতিবেগ, গতিবেগ নটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে নট। একক কি? বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। বায়ুর চাপ মাপার একক মিলিবার, খুব ইম্পর্টেন্ট। বায়ুর চাপ মাপার একক মিলিবার। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি চাপ মাপার একক নট কি মিলিবার। নট দেখো, নট হচ্ছে গতিবেগ মাপার একক, সরি গতিবেগ মাপার যন্ত্র। বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে নট, আর বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। এর মান কত? এর মান হচ্ছে, এর মানটা কত অর্থাৎ বায়ুর চাপের মান কত? 10-13.25 মিলিবার। কোথায়? গড় সমুদ্র পৃষ্ঠে 10-13.25 মিলিবার বা 760 মিলিবার পারদস্তম্ভের চাপ। যদি এটা লেখো 760 মিলিবার, তাহলে সঙ্গে এটাও যোগ করবে পারদস্তম্ভের চাপের সমান। তোমরা এটাই মনে রাখবে, 10-13.25 মিলিবার। এটা হচ্ছে এর মানটা, এটা হচ্ছে ওর একক। কোথায়? গড় সমুদ্র পৃষ্ঠে। বুঝা গেছে এটা? এরপর দেখবো তারতম্যের কারণ। তারতম্যের কারণ থেকে সেরকম বড় প্রশ্ন আসে না, কিন্তু তারতম্যের কারণ যদি ভালো করে করে নাও, তো এর সৃষ্টির কারণ, আমাদের যতগুলো চাপ বলয় আছে ওগুলো সৃষ্টির কারণ একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো চলো দেখা যাক তারতম্যের কারণ। চাপের তারতম্যের কারণ, চাপের তারতম্যের কারণে প্রথমে কি দেখব? উষ্ণতা। উষ্ণতা কি দেখো, তো এবার দেখো বায়ুর চাপের তারতম্যের কারণ। চাপের তারতম্যের কারণ জানার পূর্বে কতগুলো জিনিস জেনে নাও। উচ্চচাপটা কি? আচ্ছা, চাপ দু ধরনের হয়, উচ্চচাপ আর নিম্নচাপ। নিম্নচাপ কখন বলবো? যখন চাপটা কম হয়। চাপ কখন কম হবে? মনে করো কোনো একটা স্থানে
বায়ুর পরিমাণটা, বায়ুটা নিচ দিকে না এসে উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, চাপটা কম হচ্ছে, তখন তাকে আমরা বলবো নিম্নচাপ। আর যদি বায়ুটা নিচের দিকে আসে তখন কি হয়, চাপটা বেশি পড়ছে, তখন তাকে বলবো আমরা উচ্চচাপ। বোঝা গেছে? তো দেখো উষ্ণতা কিভাবে এটার প্রভাব ফেলে। উষ্ণতা প্রভাব ফেলে এইভাবেই, কোনো একটা স্থানে মনে করো উষ্ণতা বেশি, তো যে স্থানে উষ্ণতা বেশি সে স্থানে কি হবে, বায়ুটা গরম হবে। গরম হলে গরম হলে কি হয়, বায়ু হালকা হয়ে যায়। হালকা হলে কি হবে, উপরের দিকে উঠতে শুরু করবে। বোঝা গেছে? তো যে স্থানে যত বেশি গরম সেখানে বায়ুটা কি হয়, তত বেশি গরম হয়। আর গরম হলে কি হয়, বায়ুটা হালকা হয়। হালকা হলে উপরে উঠে যায়, যার ফলে কি করবে, সেখানে নিম্নচাপের সৃষ্টি হবে। আর যেখানে ঠান্ডা থাকে, উষ্ণতা কম, সেখানে কি হবে, বায়ুটা নিচের দিকে আসবে, যার ফলে সেখানে চাপটা বেশি হবে, অর্থাৎ উচ্চচাপ। বুঝা গেছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা কি দেখো, জলীয় বাষ্প কণাগুলো কি হয়, এরকম ভাবে হয়। অর্থাৎ জলীয় বাষ্প সাধারণ বায়ুর থেকে কি হয়, হালকা হয়। তো যদি আমার জলীয় বাষ্প হালকা হয়, তবে জলীয় বাষ্পটা কি থাকবে, নিচে থাকবে কি উপরে? নিশ্চয়ই জলীয় বাষ্প হালকা বাতাসের থেকে হয়, জলীয় বাষ্পটা উপরে ভাসতে শুরু করবে। তো যদি কোনো একটা স্থানে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে, তবে কি হবে, জলীয় বাষ্পটা ধীরে 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 উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠলে বলেছি যে উপরের দিকে উঠলে চাপটা কমে যায়, তখন হবে নিম্নচাপ। তো যে স্থানে জলীয় বাষ্প যত বেশি সেখানে নিম্নচাপটা কি হবে, তত বেশি। আর যেখানে জলীয় বাষ্প কম সেখানে কি হবে, জলীয় বাষ্প কম থাকলে সেখানে উচ্চচাপ হবে। উচ্চতা। উচ্চতা কি হয়, যেমন ভাবে উষ্ণতা যদি বৃদ্ধি হয় তবে কি হয়, সরি, যদি উচ্চতা বৃদ্ধি পায় তখন কি হয়, ধীরে ধীরে বায়ুর উষ্ণতা কমতে থাকে। তো যখনই বায়ুর উষ্ণতা কমবে, বায়ুটা আবার হালকা হালকা হতে শুরু করবে। তো উচ্চতা, উচ্চতা কি হয়, আমরা কি জানি, যত উচ্চতা বাড়ে, উচ্চতা বাড়লে কি হবে, বায়ুর ঘনত্বটাও কমে যায়। বায়ুর ঘনত্ব যখন কমে, বায়ুর ঘনত্ব কমলে নিশ্চয়ই বায়ুটা কম পরিমাণে থাকবে। বায়ু কম পরিমাণে থাকলে কি হবে, চাপটা নিশ্চয়ই কম হবে। তো কি, 274 274 মিটার উচ্চতায়, মিটারে চাপ কমে 34 মিলিবার। মনে রাখবে, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে 274 মিটার বায়ুর চাপ কত কমে, 34 মিলিবার। 1000 মিটারে উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 274 মিটারে বায়ুর চাপ কমে কত, 34 মিলিবার। বোঝা গেছে? তবে উচ্চতা, পৃথিবীর আবর্তন বেগ, তোমরা উষ্ণতা, জলীয় বাষ্প আর পৃথিবীর আবর্তন বেগ, তিনটে জিনিস ভালো করে মনে রাখবে। কেন, বাকি যে চাপ বলয়গুলো যখন পড়বো এই তিনটে জিনিস আমাদের কাজে লাগবে। তো দেখো পৃথিবীর আবর্তন বেগ, আবর্তন বেগটা কি, দেখো যদি আমাদের পৃথিবী একটা হয়, এটা মনে করো একটা পৃথিবী, পৃথিবীর এটা হচ্ছে মেরু, দুই মেরু। দেখো 24 ঘন্টার মধ্যে এই মেরুটাও একবার পাক খাচ্ছে, আর আমাদের এটাও একবার পাক খাচ্ছে। তো 24 ঘন্টায় এই জায়গাটাও একবার পাক খাচ্ছে, এটাও একবার পাক খাচ্ছে, এই জায়গাটাও 24 ঘন্টার মধ্যেই একবার পাক খাচ্ছে, এই জায়গাটা 24 ঘন্টায় পাক খাচ্ছে। তো দেখো যদি আমার 24 ঘন্টার মধ্যে কাউকে এটা দিয়ে ঘুরতে হয় আর কাউকে এইটুকুটা ঘুরতে হয়, কাকে জোরে ঘুরতে হবে, নিশ্চয়ই এটাকে। অর্থাৎ এইখানটা কি, পৃথিবীর মাঝখানে যে রেখাটা থাকে তাকে আমরা কি বলি, 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখা। একে তাড়াতাড়ি ঘুরতে হচ্ছে, মানে এর আবর্তন বেগ কি, বেশি। তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি। তো এখানে আবর্তন বেগ বেশি মানে কি, এখানে যে বায়ুটা আছে তাকেও জোরে ঘুরতে হচ্ছে। আমরা যদি একটা প্লেটের মধ্যে জল নিই আর প্লেটটাকে ঘোরাতে শুরু করি, তো কি হবে, প্লেটের মধ্যে কি জলটা থাকবে, নিশ্চয়ই থাকবে না। জলটা কি হবে, ছিটকে বাইরের দিকে বের হয়ে যেতে চাইবে। ওরকমই পৃথিবীর যেখানটায় পৃথিবীর আবর্তন বেগটা বেশি থাকে সেখানে বায়ুটা কি করবে, বাইরের দিকে ছিটকে বার হয়ে যাবে। তো যখনই বায়ুটা বাইরের দিকে
ছিটকে বের হয়ে যেতে চাইবে, তখন কি হবে? এখানে নিশ্চয়ই বায়ুর চাপটা কম হবে, বায়ুর পরিমাণটা কম মানে বায়ুর চাপটাও কম হবে। ধীরে ধীরে এদিকে যখন আসবে, দেখো আবর্তন ব্যাগটা ধীরে ধীরে কম হচ্ছে। তো একেবারে দুই মেরুতে ব্যাগটা কি একদম কম। তো যখন ব্যাগটা কম হবে, বায়ুর ছিটকে যাওয়ার প্রবণতাটাও কম। যখন ছিটকে যাওয়ার প্রবণতা কম মানে কি হবে? এখানে তো বেশি বায়ু থাকবে। বেশি বায়ু থাকা মানে কি? এখানে চাপটা বেশি, উচ্চচাপ। বোঝা গেছে আবর্তন বেগ। এরপর আসো বায়ুর ঘনত্ব। আমরা উচ্চতার সময়ই বলেছি বায়ুর ঘনত্বের ব্যাপারটা, তবু আর এবার বলছি বায়ুর ঘনত্ব কি। যেখানে বায়ুর ঘনত্ব বেশি সেখানে কি হবে? বায়ুর ঘনত্ব বেশি হলে বায়ু বেশি পরিমাণে আছে মানে বেশি চাপ দেবে। আর যখনই যত উচ্চতা বাড়বে তত কি হয়? বায়ুর পরিমাণটা কমে যায়, বায়ুর ঘনত্বটাও কমে যায়। তো বায়ুর যখনই ঘনত্ব কমে কি হয়? বায়ুর চাপও কমবে। অভিকর্ষজ টান, পৃথিবী নিজেই কোনো বায়ুকে টানছে। বায়ু কেন সব জিনিসকে নিজের দিকে টানছে, যার ফলে কি একটা চাপ অনুভব করে। যেখানে এর টানটা যত বেশি হয় তত কি হয়? চাপটাও বেশি হয়। সমুদ্র ও স্থলভাগের অবস্থা, এটা কি দেখো, যেখানে সমুদ্র আছে, যখনই বায়ুটা সমুদ্রের উপর দিয়ে আসবে তখন কি হবে? নিশ্চয়ই জলীয় বাষ্প গ্রহণ করবে। জলীয় বাষ্প গ্রহণ করলে কি হবে? জলীয় বাষ্প বাতাসের মধ্যে থাকবে, সেই জলীয় বাষ্পের পয়েন্টটা, যেখানে জলীয় বাষ্প বেশি থাকবে সেখানে বায়ুর চাপটা কি হবে? কম। বুঝে গেছে? এই হচ্ছে বায়ুর চাপের তারতম্যের কারণ। এবার আমরা দেখব চাপ বলয়। তো চাপ বলয়টা কি? বায়ুর যে চাপ বলয়গুলো আছে একে ভাগ করা হয় 7টি ভাগে। কি কি? চাপ বলয় মূলত হচ্ছে দু ধরনের, উচ্চচাপ আর নিম্নচাপ। তো এইখানে নিরক্ষরেখায় মনে করো দুই দিকে 5 ডিগ্রি করে, এদিকে 5 ডিগ্রি পর্যন্ত উত্তরে, 5 ডিগ্রি দক্ষিণে। এখানে কি হয়? সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিলে কি হবে? এখানটা বেশি গরম হবে, বায়ুটাও গরম হবে। তো বায়ুটা যদি এখানে গরম হয় তাহলে কি থাকবে? চাপটা দিবে না। বায়ু গরম হলে কি হবে? হালকা হবে। হালকা হলে কি হবে? উপরে উঠবে। উপরে উঠে গেলে নিম্নচাপের সৃষ্টি করবে। তো কি আমার নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপের সৃষ্টি হচ্ছে? একটা কারণ দেখলাম। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে কি পৃথিবীর আবর্তন বেগটা অনেক বেশি। পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় বায়ুটা ছিটকে বার হয়ে যায়। 2 নম্বর কারণ। তো প্রথমটা কি বললাম? লম্বভাবে কিরণ। 2 নম্বর হচ্ছে আবর্তন বেগ। বোঝা গেছে? দেখো, উষ্ণতা, লম্বভাবে কিরণ দেওয়াটা, পৃথিবীর আবর্তন বেগ, এটা হলো। 3 নম্বর হচ্ছে এই নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। জলভাগ বেশি মানে কি? জলীয় বাষ্প বেশি থাকবে। আর বলেছি যে জলীয় বাষ্প বেশি থাকলে কি হবে? এখানে যখনই জলীয় বাষ্প বেশি তখন কি হবে? বাতাসটা কি হবে? হালকা। হালকা হলে উপরে উঠে যাবে। বোঝা গেছে 3টা কারণ। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আর 2 মেরুতে উচ্চচাপ লক্ষ্য করা হয় যায় কেন? তো কি বলবে? প্রথমে যখনই প্রশ্ন পড়বে আগে আমরা কি বলবো? অবস্থান। অবস্থান কোথায়? নিরক্ষরেখার উত্তর আর দক্ষিণে কত কত 5 ডিগ্রি করে। উত্তরে 5 ডিগ্রি, দক্ষিণে 5 ডিগ্রি। এরপর দিবে কারণ। কারণ কারণ দিয়ে কি দিবে? প্রথম বলবে লম্বভাবে কিরণ। তো কি? সূর্য সারা বছর নিরক্ষীয় অঞ্চল লম্বভাবে কিরণ দেয়, যার জন্য কি হয়? এখানে বাতাসটা গরম হয়ে যায়। গরম হয়ে কি হয়? হালকা হয়। হালকা হয়ে উপরে উঠে যায়। দ্বিতীয় দিবে আবর্তন বেগ। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কি? অনেক বেশি, যার জন্য বায়ুটা বাইরে ছিটকে বার হয়ে যেতে চায়। জলভাগ। নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ অনেক বেশি হওয়ায় এখানে বায়ুটা কি হয়? জলীয় বাষ্পপূর্ণ হয়, যার জন্য বায়ুটা হালকা হয়। হালকা হয়ে কি হয়? এটা বাইরে হালকা হয়ে উপরে ওঠে, যার জন্য নিরক্ষীয় অঞ্চলে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। বোঝা গেছে? যদি বলা হয় 2 মেরুতে, 2 মেরুতে নিরক্ষীয় নিম্নচাপ, 2 মেরুতে কি হবে?
উচ্চচাপ। কেন উচ্চচাপ হবে? দেখো ঠিক এর বিপরীত কারণটা। এখানে লম্বাভাবে কিরণ দিচ্ছিল, এখানে কি হবে, তির্যকভাবে কিরণ দেয়, যার জন্য কি হবে, এখানে এখানে বাতাসটা গরম থাকবে না, নিশ্চয়ই ঠান্ডা থাকবে। ঠান্ডা বাতাস কি সবসময় ভারী হয়, ভারী হলে কি হবে, চাপটা বেশি হবে, উচ্চচাপ। আবর্তন বেগ, দুই মেরুতে পৃথিবীর আবর্তন বেগ কি খুবই কম, কম হওয়ায় বাতাসটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার প্রবণতা কি খুব কম। জলভাগের পরিমাণ, দেখো দুই মেরুতে কি আছে, বরফ যদিও আছে, কিন্তু মানে জল যদিও আছে, কিন্তু কি হয়, সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায়, এখানে যে বরফ আছে না জলে জলে পরিণত হতে পারে না, আর জল থেকে বাষ্প পরিণত হওয়ার ক্ষমতা থাকে না, যার জন্য কি হয়, দুই মেরুতে দেখা যায় উচ্চচাপ, আর মাঝখানে দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় নিম্নচাপ। নিরক্ষীয় অঞ্চলে আরেকটা জিনিস মনে রাখবে, নিরক্ষীয় অঞ্চলে বাতাসটা কি হবে, উপরের দিকে প্রবাহিত হয়। তো যেহেতু উপরের দিকে নিরক্ষীয় অঞ্চলে বাতাসটা প্রবাহিত হয়, তো বাতাস কি হয় না এখানে সমান্তরালে প্রবাহিত হয় না। তো বাতাস সমান্তরালে প্রবাহিত না হওয়ায় এখানে কি হয় না, ঝড় বৃষ্টি হয় না, ঝড় বজ্রপাত এগুলো খুব কম হয়। তো নিরক্ষীয় অঞ্চলে যেহেতু ঝড়ের পরিমাণ কম, এই জন্য একে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, ডোলড্রামস কি? তো কি বলবে ডোলড্রামস কি? নিরক্ষীয় অঞ্চলে বাতাস কি হয় না, সমান্তরালে প্রবাহিত হয় না। নিরক্ষীয় অঞ্চলে বাতাস সমান্তরালে প্রবাহিত হয় না বলে এখানে কি হয়, ঝড় বৃষ্টির পরিমাণ খুব কম, অর্থাৎ শান্তভাব বজায় থাকে, যার জন্য একে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস। মনে থাকবে। এরপর আসি নিরক্ষীয় অঞ্চলের পরের যে অংশটা আছে, দুই ক্রান্তীয় অঞ্চল। কর্কটীয় আর মকরীয়। তো কর্কটীয় আর মকরীয় অঞ্চল, দেখো এই যে বাতাসটা আমার গরম হয়ে কি হয়েছিল, উপরের দিকে গেছিল, উপরের দিকে যাওয়ার ফলে বাতাসটা কি চিরকাল উপরেই থাকবে? নিশ্চয়ই উপরে থাকবে না। ধীরে ধীরে বাতাসটা উপরে থাকার ফলে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হলে কি হবে, এই বাতাসটা নেমে আসে দুই ক্রান্তীয় অঞ্চলে, যার ফলে এখানে বাতাসটা উপরে আর যেতে পারে না, এই বাতাসটা নিচে যে এই বাতাসটা যে আছে এখানে কি করে, চাপের সৃষ্টি করে। বুঝা গেছে? তো প্রথম কারণ কি, এদিক থেকে যে বাতাসটা আসে সেখানে কি হয়, ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর এখানে নেমে যায়, যার ফলে এখানটাতে কি হয়, উচ্চচাপ। তো এদিকটা হবে কর্কটীয় উচ্চচাপ, এদিকটা হবে মকরীয় উচ্চচাপ। এবার এদিকটাতে এখানটা মান কত, 25 থেকে 35। উত্তর দিকেও 25 থেকে 35, দক্ষিণ দিকেও 25 থেকে 35। এরপর মেরু নয়, এটা মেরু বৃত্ত প্রদেশীয়। মেরু বৃত্ত প্রদেশীয়, দুই মেরু বৃত্ত প্রদেশীয়, সুমেরু আর কুমেরু মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল। এদিকটাতেও কি হয়, এখানে পৃথিবীর ব্যাগটা এর তুলনায় একটু বেশি থাকে, মানে এখানেও কি বাতাসটা বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর কি হয়, সূর্যের আলোটা মোটামুটিভাবে পায়, যার ফলে এই উষ্ণ বায়ুটা বাইরের দিকে বের হয়ে যেতে চায়। অনেকটা নিরক্ষীয় অঞ্চলের মতো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখা যাওয়ার মতোই এখানে অবস্থা। তো মেরুবৃত্ত প্রদেশীয় কি নিম্নচাপ। তো কি কি বললাম, সূর্য কিরণের ফলে এখানে কি হয়, বাতাসটা গরম হয়, উপরে ওঠে, আবর্তন বেগ এখানে বেশি, তাই বাতাসটা ছিটকে বার হয়ে যায়। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সূর্যের তাপ পাওয়ায় কি হয়, জলটা বাষ্পীভূত হতে পারে, যার জন্য বের হয়ে যায়। এখন হয়তো তোমাদের মাথায় প্রশ্ন ঘুরছে যে তাহলে দুই ক্রান্তীয় অঞ্চলেও তো বেগ বেশি থাকে, কিংবা দুই ক্রান্তীয় অঞ্চলে সূর্যরশ্মিটা তো মেরুবৃত্ত প্রদেশীয় থেকে বেশি পায়, তাহলে এখানে কেন নিম্নচাপ দেখা দিচ্ছে না?
দেখা না দেওয়ার কারণ হচ্ছে এটাই যে নিরক্ষীয় অঞ্চলের দেখো যে বাতাসটা আমার বের হয়ে গেছে, কোথাও থেকে নামতে হবে, পৃথিবীর টান আছে, তো পৃথিবীর টানে বাতাসটা কি হয় এখানে নেমে যায়। এছাড়াও কি বাতাসটা গরম হয়ে উপরে আছে, এটা কি হয় ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, ঠান্ডা হলে কি হয় ভারী হবে, ভারী হলে কি হয় এইখানটাতে এসে নেমে যায়। এমনকি এদিকের যে বাতাসটা আছে এই বাতাসটাও কি হয় এর সাথে ধাক্কা হয়, ধাক্কা হলে কি হয় দুটো বাতাস নেমে যায়। বোঝা গেছে? তো এই অঞ্চলেও বাতাসটা কি হয় না সমান্তরালে প্রবাহিত হচ্ছে না, এই জন্য দুই অঞ্চলেও কি হচ্ছে আমার শান্ত বলয়, দুই ক্রান্তীয় অঞ্চলে আমার শান্ত বলয় লক্ষ্য করা যায়। বোঝা গেছে? তো কি কি দেখলাম আমরা চাপ বলয়, প্রথম দেখো নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু ও কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয়। চলি ছবিটা একবার ভালো করে আঁকি। চাপ বলে দেখো উচ্চচাপ কটা আছে, দুই মেরু, সুমেরু আর কুমেরু উচ্চচাপ, আর কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ। তো উচ্চচাপ বলে আছে চারটা। নিম্নচাপ বলে কটা আছে, সুমেরীয় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরীয় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো যদি আমাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ কিংবা সুমেরীয় কুমেরীয় নিম্নচাপ বলয়ের কারণ, তো বেশিরভাগই এই পয়েন্টগুলোই আমরা বোঝানোর চেষ্টা করো। মানে জিনিসটা তোমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করো, নিজে থেকে লিখতে